দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজ আমরা কথা বলবো আমাদের যে বাজেট আসতে যাচ্ছে সেই বাজেটের অর্থায়ন নিয়ে। আমাদের সাথে আজকে আলোচনার জন্য দুজন অতিথি আছেন। আমার সাথে আছেন জনাব আবুল কাশেম, তিনি সাধারণ সম্পাদক ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, এবং আমার সাথে আছেন মোহাম্মদ মাসুম বিল্লাহ, তিনি বাণিজ্য সম্পাদক দৈনিক দেশ রূপান্তর। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। আমাদের আলোচনা শুরু করব তার আগে আমরা বাংলাদেশ টেলিভিশনের একটা ছোট প্রতিবেদন আছে, সেটা দেখে আসি। বাজেটের সিংহভাগ অর্থের যোগান দেয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। চলতি বাজেটে এনবিআরের রাজস্ব আদায়ের মূল লক্ষ্যমাত্রা ছিল 4,80,000 কোটি টাকা। এরই মধ্যে সেই লক্ষ্যমাত্রা সংশোধন করে 4,63,500 কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে। চলতি অর্থবছরের প্রথম 7 মাসে অর্থাৎ জুলাই থেকে জানুয়ারি এনবিআর রাজস্ব আদায় করেছে প্রায় 1,96,000 কোটি টাকা। এ সময় সংস্থাটি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি 51,000 কোটি টাকা। রাজস্ব আদায়ে খুব বেশি বৃদ্ধি না পাওয়ায় বিগত বছরগুলোর মতো বাজেটের আকার বাড়াতে পারছে না সরকার। এই সময়ে বিদেশি সহায়তার ঋণ পরিশোধেও বিপুল পরিমাণ অর্থ খরচ হচ্ছে। আর তাই আগামী 2025-26 অর্থ বছরের বাজেটের আকার বড় না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী বাজেট হতে পারে চলতি 2024-25 অর্থ বছরের বাজেটের সমান বা তার কম। চলতি অর্থ বছরে মূল বাজেট 7,97,000 কোটি টাকার। সংশোধন করে তা 7.5 কোটি টাকার মধ্যে সীমিত রাখার উদ্যোগ নিয়েছে সরকার। এর আগে 2023-24 অর্থ বছরের বাজেটের আকার ছিল 7,61,785 কোটি টাকার। সংশোধিত বাজেটে তা কমিয়ে 7,14,418 কোটি টাকা করা হয়েছিল। জানা যায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকারও ছোট হবে। নতুন করে বড় কোনো প্রকল্প নেওয়া হবে না। তবে যেসব বড় প্রকল্প আছে সেগুলোর অর্থায়ন চলমান থাকবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, কর্মসংস্থানের কথা চিন্তা করে গ্রামীণ অবকাঠামো খাতে জোর দেওয়া হবে আগামী বাজেটে। সামাজিক নিরাপত্তা খাতের আওতায় সুবিধাভোগীদের ভাতা কিছুটা বৃদ্ধি এবং শিক্ষকদের দাবি দাওয়া পূরণের চেষ্টা থাকবে আগামী বাজেটে। জানা যায়, জুলাই আন্দোলনের চেতনা এবং শ্বেতপত্র কমিটি ও টাস্কফোর্সের প্রতিবেদনের সুপারিশের প্রতিফলন আগামী বাজেটে থাকবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বাজেটের আকার না বাড়লেও সরকারের বেতন ভাতা, সুদাসল সহ দেশি বিদেশি ঋণ পরিশোধ এসবের খরচ কিছুটা বাড়বে। সেই তুলনায় উন্নয়ন কর্মকাণ্ডের খরচ খুব বেশি বাড়ানো হবে না। আবার নানা খাতে ভর্তুকি কমানো সরকারের জন্য বিরাট চ্যালেঞ্জ হবে। দর্শক, আপনার প্রতিবেদনটি দেখলেন। আমরা আলোচনা শুরু করছি। জনাব আবুল কাশেম, আপনাকে দিয়েই শুরু করি আলোচনা। বাংলাদেশের এখন তো বাজেটের প্রস্তুতি চলছে। জুন মাসে আমি ধারণা করছি যে বাজেট ঘোষণা হবে এবং জুলাই মাস থেকে এটার বাস্তবায়ন হবে। আপনারা কি দেখছেন যে আকারটা কেমন হতে যাচ্ছে এবং এটার অর্থায়নের ভাগটা কেমন হতে যাচ্ছে, এটা যদি আমাদেরকে জানান। এখন পর্যন্ত যে ধারণাটা পাওয়া গেছে। এখন পর্যন্ত যতটুকু জানছি যে বাজেটের সাইজটা প্রায় 8.5 লাখ কোটি টাকার মতো হচ্ছে। আমরা লিখছি যে 8,47,000 কোটি টাকার মতো বাজেট হবে এবং এর মধ্যে হচ্ছে আপনার ঘাটতি থাকবে 2,63,000 কোটি টাকা। বাকিটা গভর্নমেন্ট রেভিনিউ টার্গেট ধরছে, সেটা এনবিআর এবং নন এনবিআর বা ট্যাক্স বহির্ভূত বিভিন্ন উৎস থেকে। আমরা যতটুকু জেনেছি যে এনবিআরের এবছর টার্গেট ধরা হচ্ছে প্রায় 5,37,000 কোটি টাকা। এটা এনবিআরের বাইরে থেকে, এবং 2,65,000 কোটি টাকা প্রজেকশন করা হচ্ছে। তার মধ্যে ব্যাংকিং সেক্টর থেকে 1,21,000 কোটি টাকা নেবে এবং বৈদেশিক উৎস থেকেও 1,10,000 কোটি টাকার মতো প্রজেকশন করছে। বাকিটা হচ্ছে সঞ্চয়পত্র থেকে নেওয়ার একটা টার্গেট সরকার করছে। এখন আমরা যে রিসোর্স কমিটি একটা থাকে সরকারের, যেখানে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি উপদেষ্টা আছেন তিনি এটার নেতৃত্ব দিচ্ছেন বা সভাপতিত্ব করেছেন, এবং অন্যান্য সকল যে সরকারি প্রতিষ্ঠান আছেন, সেইখানে তারা কনফিডেন্স বোধ করছেন যে এই ধরনের যেই টার্গেটগুলো আছে এটাকে তারা মানে অর্জন করতে পারবেন। এই রিসোর্স কমিটির মূলত বছরে 2টা মিটিং হয়।
একটা হচ্ছে অক্টোবর নভেম্বরের দিকে সেটা হয়েছে। সেখানে আগামী অর্থ বছরের বাজেটের মোটামুটি একটা আউটলাইন একটা অর্থ বিভাগের পক্ষ থেকে হলো প্রেজেন্ট করা হয়। আরেকটা মিটিং হচ্ছে এপ্রিল মাসের 12 তারিখে হবে আমরা যতটা জেনেছি। তো সরকার যেখানে সরকার একটু কনসার্ন আছে যে রেভিনিউ পার্টে বেশ কনসার্ন আছে, কারণ দেশের ইকোনমি তো এই সময় একটু স্লো ডাউন, বিজনেস কনফিডেন্স লো, নতুন ইনভেস্টমেন্ট নাই। এই অবস্থায় হচ্ছে চলতি অর্থ বছরের যে রেভিনিউ টার্গেট ছিল সেখান থেকে আমরা অনেক পিছিয়ে আছি, এবং সিপিডি কিছুদিন আগে বলছে যে লক্ষ্যমাত্রার থেকে অর্থ বছর শেষে রাজস্ব ঘাটতির পরিমাণ 1 লাখ কোটি টাকার বেশি হবে। তো এই অবস্থায় নতুন অর্থ বছরের যে প্রজেকশনটা আরেকটু বাড়ানো হচ্ছে, ফলে এই রেভিনিউর জায়গায় হচ্ছে সরকারের একটা কনসার্ন আছে। একই সঙ্গে হচ্ছে আপনি জানেন যে আগামী অর্থ বছরের বাজেটে হচ্ছে একটা ইউনিফাইড ভ্যাট রেট করার একটা চিন্তা ভাবনা আছে। এখন যেটা 15% আছে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো রেশনালাইজ করা আছে, এটাকে আরেকটু কমিয়ে এনে একটা রেট সরকার করবে। এবং সরকার এখানে আশা করতেছে যে ব্যাটের রেট কমলে হচ্ছে ব্যাট ফাঁকি দেওয়ার প্রবণতাটা কমবে, কিন্তু আদৌ আসলে ফাঁকি দেওয়ার প্রবণতাটা কমবে কিনা, যদি না কমে রেট কমলে তো রেভিনিউয়ের উপরে আরেকটু নেতিবাচক প্রভাব পড়তে পারে। তো সেই কনসার্নগুলো রয়েছে, সেই কনসার্নগুলো রয়েছে। আমরা রাজস্ব আদায়ের বিষয়গুলো আলাদা আলাদা করে আসবো। মাসুম বিল্লাহ, আপনার কাছে যেটা জানার আমার আগ্রহ আছে সেটা হলো দীর্ঘদিন ধরে আমরা এটা দেখেছি, বিশেষ করে বিগত সরকারের সময়, যে বাজেটের বাস্তবায়নের হার দিন দিন কমছে। আমরা যে একটা বিশাল আকারের বাজেট দেওয়া হয় কিন্তু আসলে এই বাজেট বাস্তবায়ন হয় না, এবং এটা 90% থেকে কমতে কমতে 85, এখন প্রায় 80%-এর কাছাকাছি চলে এসছে কোনো কোনো ক্ষেত্রে আর কি। হ্যাঁ, তো সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখি যে বাজেটের আকারটা দেওয়া হচ্ছে, সেই ধারা থেকে কি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বেরিয়ে আসার একটা প্রচেষ্টা করলো না, যে আসলে কি এটা মানে এত বড় আকারের বাজেট কি আসলে বাস্তবায়নযোগ্য হবে? অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল যে একটি বাস্তবমুখী বাজেট হয়তোবা এবার দিবে তারা, কিন্তু আসলে দেখা গেল যে গত অর্থ বছরের যে বাজেট, ঘোষিত বাজেট যেটা ছিল, সেটার উপরেই এবার প্রায় 5% গ্রোথ ধরে নতুন বাজেটের প্রজেকশন করা হচ্ছে। গত অর্থ বছরেও কিন্তু আগের সরকারও সেই একই কাজ করেছিল। তার আগের অর্থ বছর 23-24 অর্থ বছরের যে বাজেট ছিল সেটার উপরে 5% গ্রোথ ধরে পরবর্তী বাজেট করা হয়েছিল, কিন্তু আসলে সেটা বাস্তবায়ন হয়নি। এখানে যে বিষয়গুলো এই মুহূর্তে গত 8 মাসে বাজেটের বাস্তবায়ন পরিস্থিতি কি? আবুল কাসেম বলছেন সিপিডি বলেছে 1 লক্ষ কোটি টাকার মতো রাজস্ব আদায় ঘাটতি হবে। আমরা একই সাথে দেখেছি যে আমাদের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন আছে, এইটাও এখন সবচাইতে কম আছে। খুব ড্রাস্টিক যদি পরিবর্তনের কথা চিন্তা করে থাকে, আপনি বলছেন কারেক্টিভ মেজার বাস্তবসম্মতভাবে আনা, ড্রাস্টিক চেঞ্জ করতে হলে সেইটা কি সরকারের মানে সেই বিবেচনাটা নিলেন, নাকি এটা গতানুগতিকভাবে যেই আমার এক ধরনের আমলাতান্ত্রিকভাবে বাজেটের মানে তৈরি করা হয় সেইটার ধারাই যাচ্ছে বলে মনে হচ্ছে? আমার কাছে মনে হয়েছে এটা গতানুগতিক ধারাই যাচ্ছে। যদি গতানুগতিক ধারায় না যেত তাহলে সরকার একটা বাস্তবমুখী বাজেট দেওয়ার পরিকল্পনা করত। আমি আপনাকে ফিগারগুলো একটু মনে করিয়ে দিতে চাই। পার্সেন্টেজ অনুযায়ী এডিপি বাস্তবায়ন গত 8 মাসে সর্বনিম্ন। আমার মনে হয় স্বাধীনতার পরে বাংলাদেশে এত কম বাস্তবায়ন কখনো হয়নি। এমনকি যখন করোনার মহামারীর সময় সারা দেশ স্থবির হয়ে পড়েছিল, তখনও কিন্তু এডিপি বাস্তবায়ন এর চেয়ে অনেক ভালো ছিল। গত 8 মাসে ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের কাছে যে হিসাব এসছে তাতে দেখা যাচ্ছে যে 24.something কিছু বাস্তবায়ন হয়েছে, অথচ গত এর আগের অর্থ বছরগুলোতে সাধারণত এই বাস্তবায়নের হার 32, 33, 34 এরকম একটা ফিগার ছিল। তো এরকম যখন একটা অবস্থা, এবং আমাদের যে ডেফিসিট ফাইন্যান্সিং, এটার অবস্থাও খুবই করুণ। ডেফিসিট ফাইন্যান্সিংয়ের জন্য সরকার বৃহৎভাবে ব্যাংকিং সেক্টরের উপরে নির্ভর করে, ফলে যেটা হয় প্রাইভেট সেক্টরের লোন ডিসবার্সমেন্ট কমে যায়, ফলে প্রাইভেট সেক্টর সংকুচিত হয়ে যায়। তো সব মিলে সরকারের যেই কিছু কারেক্টিভ মেজার্সের কথা আমি বলছি, সেটা হলো যে সরকারের রেকারেন্ট এক্সপেন্ডিচার অনেক বেশি বাড়িয়ে ফেলেছে। সেখানে কোন কোন জায়গায় কিছু সংকোচন আনা যেত সেটা কিন্তু একটু বিবেচনায় নেওয়া উচিত ছিল, কিন্তু সরকারের আমলাতন্ত্রের ভিতরে এই ধরনের কোনো ভাবনা আছে বলে আমার মনে হয়নি। তারা গতানুগতিকভাবে এর আগে যেভাবে একটা ফরম্যাট ধরা, যে বাজেট আসলে একটা সিম্পল অঙ্ক দিয়ে তারা প্রজেকশন করেন, যেমন আমাদের জিডিপির আকার এখন $500 বিলিয়ন বা 63 লাখ কোটি টাকা, তার
হয়তো বা 17-18% ধরে একটা বাজেট করা হয়, সেখান থেকে আমাদের রেভিনিউ টার্গেট ধরা হয় 13-14%, এবং বাকি 5% 5% একটা আমাদের ঘাটতি একটা রেখে 5-5.5 এরকম একটা কথা ঘাটতি হয়। ধরা। এই বছরের যে মানে সংশোধিত বাজেট, সেইটার ধারণাটা কি আপনারা পাচ্ছেন কিনা, এবং সেইটার উপরে ভিত্তি করে মানে সেইটা কি বাস্তবসম্মতভাবে হচ্ছে কিনা, এটা হলো প্রথম কথা। তারপর আমরা জানতে চাইবো যে সেইখান থেকে বের হয়ে আসার জন্য কত খানি মানে এফোর্ট সরকারকে দিতে হবে। সংশোধিত বাজেট সেটা হচ্ছে মোটামুটি ফাইনাল করে ফেলছে অর্থ বিভাগ, এবং আমরা সেটা নিউজও করছি, কিন্তু আমার এই মুহূর্তে হলো স্পেসিফিক ফিগারটা আমি বলতে পারছি না। কিন্তু চলতি অর্থ বছরের যে মূল বাজেটটা 7,97,000 কোটি টাকা ছিল, সেখান থেকে প্রায় 1 লাখ কোটি টাকার মতো বা কাছাকাছি এটা কমিয়ে আসছে। এবং যেটা হচ্ছে এডিপিতে যে বরাদ্দ, এটা তো 2,56,000 কোটি টাকার মতো মূল এডিপিটা ছিল, এটা সম্ভবত 2,19,000 কোটি টাকায় নেমে আসছে। এবং যে নতুন বাজেটে এডিপিতে 2,63,000 কোটি টাকা বরাদ্দ রাখছে। এখন এই যে বাজেট যেটা সংশোধন, এই সংশোধিত বাজেটটাও তো হচ্ছে পুরোপুরি ইফেক্টিভ হয় না বা বাস্তবায়ন হয় না। এই বছর আমরা যেটা দেখছি যে বাজেটটা যেটা রিভাইজ হচ্ছে, এটা অনেকটা হচ্ছে অ্যাডহক ভিত্তিতে আর কি, যে মনে হয়েছে যে এই জায়গায় এরকম হতে পারে। আপনি দেখেন যে কোভিডের সময় থেকে আমাদের হচ্ছে এডিপি বাস্তবায়ন কম, রেভিনিউ কম, লকডাউন, প্রাইভেট সেক্টর ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত, কিন্তু সরকার কিন্তু তার বাজেট গ্র্যাজুয়ালি বাড়াচ্ছে, বিভিন্ন সেক্টরে বরাদ্দ দিচ্ছে, আবার ওখানে বার দিয়ে রাখছে যে এই অর্থ খরচ করা যাবে না। এডিপিতেও 3টা হচ্ছে ক্যাটাগরি করছে, এবিসি। সি ক্যাটাগরি খরচ করা যাবে না, বি ক্যাটাগরি খরচ করতে হলে আগাম অনুমোদন নিতে হবে অর্থ মন্ত্রণালয়ের, এ ক্যাটাগরি খরচ করা যাবে। তো তাহলে সি ক্যাটাগরির যে বরাদ্দ, সেই টাকা কিন্তু বাস্তবে অর্থ মন্ত্রণালয়ের কাছে নেই, কোথাও নাই, শুধু কাগজে আছে। এটার বরাদ্দ যোগ করেই কিন্তু বাজেটটা হচ্ছে বড় করা হয়েছে। তো এবছরও ওরকমই করা হয়েছে। এবং আপনি দেখেন যে বাজেটের সকল টার্গেটে যেগুলি হচ্ছে আপনার অর্থনীতির অন্যান্য সূচকগুলি, যে ইনফ্লেশন বলেন, জিডিপির গ্রোথ বলেন, সরকারের টার্গেট কই, বাস্তবতা কোথায়, এবং রিভাইজেও তো সেই বাস্তবতাটা আসলে আমরা বিগত সরকারকে তো অনেক সমালোচনা করেছি, এবং যে একটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখার একটা প্রবণতা ছিল, এটা অর্থনৈতিক বিভিন্ন সূচক থেকে শুরু করে বাজেটও এটার ভিন্নতর কিছু ছিল না। এবং সেটার ব্যাপারে এক ধরনের আত্মতুষ্টি নিয়ে তৎকালীন যারা ক্ষমতায় ছিলেন রাজনৈতিক এক ধরনের মানে অভিলাষ তাদের বাস্তবায়নের একটা চিন্তা ছিল। কিন্তু সেই প্র্যাকটিসটা থেকে বের হয়ে আসার জন্য এই যে আপনি বলেন যে 3 ধরনের ক্যাটাগরি, একটা বড় অংশ আমরা, আপনি ঠিকই বলেছেন যে কোভিডের সময় পর থেকে আমরা দেখছি যে বরাদ্দ হয়েছে, তারপর বলা হয়েছে যে এই ধরনের ব্যয় করা যাবে না। যেদিন বাজেট বাস্তবায়ন হয়েছে তারপরের দিন গেজেট দিয়ে বলা হয়েছে এই ক্যাটাগরিতে কোনো খরচ করা যাবে না। তো এখন কি যেই আপনি বললেন যে যদি সংশোধিত বাজেট 6 লাখ কোটি টাকার মতন হয় বা 6.5 লাখ কোটি টাকার মতন হয়, এইটা থেকে 8 লাখ কোটি টাকার উপরে খরচ করতে হলে তো একটা বড় আকারের প্রবৃদ্ধি করতে হবে। এটা খরচেরও বিষয় আছে, এটা অর্থ আহরণেরও বিষয় আছে। সেই জায়গার মেজারগুলো সম্পর্কে কি আপনারা জানতে পেরেছেন যে কিভাবে সরকার সেটা অ্যাপ্রোচ করছেন? কারণ এটা খুব অবাস্তব তাও না, কারণ আমরা যে বলি যে বাজেটটা দেয়া হচ্ছে অর্থনীতির প্রয়োজনের তুলনায় তো এটা আমাদের মানে হওয়া উচিত। আমরা যখন 5 অগাস্টে সরকার পতনের পরে অর্থ মন্ত্রণালয়ের যারা শীর্ষ কর্মকর্তা, তাদের সাথে আমাদের একটু কথা হয়েছিল। ওই সময় তারা রেভিনিউ নিয়ে একটা কনসার্নের মধ্যে ছিল, কিন্তু তাদের যেটা চিন্তা ছিল যে যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, নতুন একটা সরকার আসছে, এই সময় করাপশন হবে না, ফলে আমার রেভিনিউ কমলেও যে করাপশন না হওয়ার কারণে যেটা সাশ্রয় হবে, তাতে বাজেট ঘাটতিটা বাড়বে না বা সরকারের ব্যাংক ডিপেন্ডেন্সি বাড়বে না। কিন্তু বাস্তবতার সাথে কিন্তু সেটা আমরা মিল দেখছি না। করাপশনও হচ্ছে, আমরা যতটুকু জানতে পারছি বিভিন্ন জায়গায়, বরং বাস্তবায়ন আরও কমে গেছে। কিছু লোক হয়তো বয়সে কোনো কাজই করছে না। দিন শেষে আমরা যেটা দেখি যে বাজেট বাস্তবায়নের যদি আপনি একটা খুব বড় বাজেট দেন এবং তারপরে যেই বাজেটটা বাস্তবায়ন হয় সেইটা যদি খুবই কম করা যায়, কারণ আপনার সম্পদ নাই, তাহলে তো প্রথম কোপটা পড়ে হলো উন্নয়ন বাজেটের উপরে, তাই তো? এবার উন্নয়ন বাজেটে একটা বড় কাটছাট হয়েছে। 2,65,000 কোটি টাকা থেকে এটা 2,16,000 কোটি টাকা, প্রায় 50,000 কোটি টাকার মতো কাটছাট হয়েছে। সব সময় যে এটা হয় তা না। সরকারের
কিছু অ্যাডজাস্টমেন্টের জায়গা থেকে আরেকটা বড় জায়গায় সেখানে কাটছাট হয়, যেখানে আমাদের সোশ্যাল সেফটি নেটে একটা বড় বরাদ্দ থাকে আপনারা জানেন, তো সেখানেও কিন্তু কাটছাট হয়। তো এরপরে হচ্ছে আমাদের যেই জনপ্রশাসনের ব্যয় কিন্তু দিন দিন বাড়ছে। এখন সরকারের সবচেয়ে বড় ব্যয়ের খাত হচ্ছে জনপ্রশাসন খাত। এবার জনপ্রশাসন আর সুদের সুদও এখন 1 লাখ কোটি টাকার উপরে আমাদের সুদ পরিশোধ করতে হয়, অভ্যন্তরীণ এবং বৈদেশিক মিলে। বা আমাদের বৈদেশিক ঋণের যে সুদের চাপ সেটা কিন্তু খুব বড়ভাবে বেড়েই যাচ্ছে। এরই মধ্যে আমাদের প্রায় 30,000 কোটি টাকা শোধ করা হয়েছে গত 8 মাসে। তো এবার কিন্তু এইটা প্রায় 40,000 কোটি টাকায় চলে যাবে। তো এটা কিন্তু একটা বড় ধাক্কা আমাদের অর্থনীতির জন্য। তো আমাদের এই যে সুদের উপরে নির্ভরশীলতা এবং ঋণের উপরে নির্ভরশীলতা অনেকটা, যেটা অ্যানালিসিসে আসছে, সিপিডির অ্যানালিসিসে ওটা এসছে যে সরকার ঋণ করে ঋণ শোধ করছে। তো এই আগে সরকার এটা যেটা করেছিল, সুতরাং এখন আমাদের অনেক বিষয়ে একটু সংকুচিত মনোভাব নিয়ে এগিয়ে যাওয়া উচিত। কারণ হলো দেশটা এখন একটা বিশেষ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ আগের সরকার অনেক কিছু ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছে একটা বাস্তব সত্য, এবং যেটা বিবিএস অলরেডি স্বীকার করেছে, এবং তাদের জিডিপির যে প্রজেকশন, জিডিপির যে গ্রোথের হিসাব, সেটা কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে এবার কিন্তু তারা একটা সংশোধিত পর্যায়ে নিয়ে এসছে। সেটারও একটা যৌক্তিক কারণ ছিল, সেটা হলো যে আমাদের বিবিএস যে হিসাবটা করে তাদের 70% ডেটা আসে অন্যান্য সোর্স থেকে। বাজেট হওয়া উচিত আমাদের অর্থনীতির প্রকৃত আকার আসলে কত সেটা আগে নির্ধারিত হওয়া উচিত, আমাদের জিডিপি আসলে কত সেটা নির্ধারিত হওয়া উচিত। তার উপরে আমাদের বাজেট অন্তত জিডিপির 20% উপরে হওয়া উচিত। আমাদের প্যারালাল যে সমস্ত কান্ট্রিগুলো আছে তাদের সবারই কিন্তু বাজেট আমাদের মানে 20% উপরে, এবং তাদের বাস্তবায়নের হারও অনেক ভালো। আমাদের যেটা হয় যে কোনোদিনই আমাদের 13% 14%-এর বেশি বাস্তবায়ন হয় না। তাহলে আমাদের সমস্যাটা কোথায়? আমাদের কিছু চেইন ইস্যুগুলো আছে। আমি যে বলছি আমার জিডিপির গ্রোথ বেশি, তাহলে জিডিপি গ্রোথের সাথে তো অন্যান্য অনেক বিষয় রিলেটেড, যেমন আমার কর্মসংস্থান রিলেটেড। তাহলে সেই অনুপাতে আমার কর্মসংস্থান বাড়ছে না। জিডিপির গ্রোথ যে হারে বাড়ছে সেই অনুপাতে আমার দারিদ্র্য বিমোচন হচ্ছে না। তাহলে আমার নিশ্চয়ই জিডিপিতে কোনো একটা গন্ডগোল আছে নিঃসন্দেহে। তবে সেই বিষয়গুলো বড় বাজেটকে বাস্তবায়ন করতে হলে, যেটা বলেন যে আমাদের অর্থনীতির চাহিদা আছে, সেটার জন্য অর্থায়নটাই গুরুত্বপূর্ণ একটা অন্যতম নিয়ামক। এখন এই অর্থায়নের গুরুত্ব যেটা আছে, অর্থায়নের চাহিদা মেটাতে হলে আমাদের অভ্যন্তরীণ রেভিনিউ বাড়াতে হবে। সেই বাড়ানোর জায়গাটা, মূল দায়িত্বটা পালন করতে হবে জাতীয় রাজস্ব বোর্ডকে। তারা যদি জরিপ করেন কোন কোন জায়গায় আমাদের মানে তারাই তাদের হিসেবে এই আলোচনাটা করে একটা বিরতি নিয়ে আসি, কারণ আমরা আলোচনা করব যে আসলে প্রথম যেটা আমাদের করবার দরকার আছে সেটা আমাদের দেশের ভিতরে যে সম্পদ সংগ্রহ, বিশেষত কর রাজস্বের মাধ্যমে, যেটা জাতীয় রাজস্ব বোর্ড করে থাকেন, সেই বিষয়ে আলোচনা করব। দর্শক, আমরা একটা ছোট বিরতিতে যাচ্ছি। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের বাজেটের অর্থায়ন কিভাবে হবে, এবং সেই বাংলাদেশের বাজেটের অর্থায়নের বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিরতির পর আবার আলোচনায় ফিরবো। আমাদের সাথে থাকবেন। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। বিরতির আগে মোহাম্মদ মাসুম বিল্লাহ, আপনি বলছিলেন যে আমার যদি বাজেটের অর্থায়ন করতে হয়, প্রথম গুরুত্বপূর্ণ জায়গা হলো আমার কর রাজস্ব আহরণ, যেটার বড় অংশটাই আমাদের জাতীয় রাজস্ব বোর্ড করে থাকেন। সেই জায়গায় আপনি কিছু পরামর্শ দেবার কথা বলছিলেন, সেইগুলো যদি আপনাদের বলেন। আমাদের অর্থনীতির 37% এখনো পর্যন্ত অনানুষ্ঠানিক অর্থনীতি, সেটা কিন্তু আমাদের করজালের মধ্যে নেই। তো এই 37% মানে কিন্তু আমাদের এখন যে এক্সিস্টিং রেভিনিউ কালেকশন আছে তাহলে তার প্রায় 50% বেড়ে যাবে। তো এই জায়গাটা কিন্তু একদম আনএক্সপ্লয়েটেড রয়ে গেছে, সেইটা আমার মনে হয় দেখা উচিত। দ্বিতীয় কথা হলো যে আমাদের সারা পৃথিবীতে যে সমস্ত দেশ আছে উন্নত হয়েছে তাদের কিন্তু সবারই প্রোগ্রেসিভ ট্যাক্সের উপরে তারা নির্ভরশীল।
কোনো কোনো দেশে 50-55% পর্যন্ত আয়কর আছে। আমাদের দেশে কিন্তু হাইয়েস্ট ট্যাক্স এখন 25%, এবার সেটা 30% করার একটা কথা প্রস্তাব আসছে। আমার মনে হয় এটা ধনিক শ্রেণীর উপরে করের বোঝাটা বাড়ানো উচিত। 2026 সালের পরে এটার উপরে যদি নির্ভরশীল থাকি তাহলে আমরা অনেক ধরনের মানে চ্যালেঞ্জে এখন যেটা হচ্ছে 2/3 আছে হলো পরোক্ষ করে, যেখানে সকল ধরনের জনগণ সমানভাবে দেন। জি মানে আমি লবণ কিনলেও যেই ট্যাক্স দেই, একজন গরিব মানুষ লবণ কিনলেও সেই ট্যাক্স। এক্স্যাক্টলি। আর আপনি বলছেন যে প্রত্যক্ষ করের ভিতরে যার, অর্থাৎ যার যত বেশি সামর্থ্য আছে সেই অনুযায়ী কর দিবেন। জি আবুল কাশেম, আপনি বলছিলেন যে এই সমহারে কর নিয়ে আসা ভ্যাটের যেটা পরোক্ষ কর আছে, সেই বিষয়ে চিন্তা ভাবনা চলছে। আসলে কি এইটা আসতে যাচ্ছে কিনা, কিন্তু তার থেকে বড় চিন্তার জায়গা হলো যে সবাই কর দিচ্ছেন কিনা ঠিক মতো। কারণ প্রত্যক্ষ করে আমি যেটা দেখলাম সেটা হলো যে কিছুদিন আগেই জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেছেন যে গত অর্থ বছরে যে রিটার্ন জমা দিয়েছেন তার বোধহয় প্রায় 2/3 রিটার্ন এসে যারা জিরো ট্যাক্স, 15 লাখের তারা মধ্যে কোনো 10 লাখ। ট্যাক্স হয়নি। হ্যাঁ, এখন কিভাবে এটাকে দেখবেন? যারা অনলাইনে ট্যাক্স রিটার্ন জমা দিয়েছেন তাদের হচ্ছে 2/3 হচ্ছে জিরো ট্যাক্স দিয়েছেন। গত বছর তো অনলাইনে, আমি যদি ভুল না করি, সবার জন্য ম্যান্ডেটরি ছিল না, কিছু সংখ্যকের জন্য ম্যান্ডেটরি ছিল, সরকারি কর্মকর্তা, ব্যাংকের কর্মকর্তা, এরকম। ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে এনবিআর এর মনোযোগ ছিলই না। তারা হচ্ছে যে যেখানে ট্যাক্স আরোপ করলে খুব সহজেই আদায় করা যায়, অনেকটা সোর্স ট্যাক্সের মতো, টাকা লেনদেন হবে সেখানে সোর্স থেকে কেটে নিয়ে যাবে, এটা হচ্ছে যে তারা সবসময় গুরুত্ব দিচ্ছে। এবং বসে বসে থেকে কিভাবে হচ্ছে বেশি ট্যাক্স আদায় করা যায়, জনগণের উপরে এটার বার্ডেনটা কী হলো, ইকোনমিতে তার ইম্প্যাক্টটা কতটুকু হলো, এর প্রভাব পভার্টির উপরে কতটা পড়লো, এসব আসলে এনবিআর কখনোই চিন্তা করে নাই। এখন যেটা বলছে যে তারা হচ্ছে আগামীতে, যেহেতু আমাদের এলডিসি গ্রাজুয়েশন হচ্ছে কাস্টমসের উপরে, তো আস্তে আস্তে ডিপেন্ডেন্সি কমাইতে হবে, ফলে ভ্যাট এবং ইনকাম ট্যাক্স, এবং এখন তারা বলছে যে ইনকাম ট্যাক্সে তারা আর একটু জোর দেবে। এই কথা কিন্তু সবসময় বলে আসছে। ট্যাক্স ফাঁকি রোধ করার জন্যে সকল এয়ারপোর্ট এবং হচ্ছে সমুদ্র বন্দরে হলো স্ক্যানার কেনাও হয়েছিল, কিন্তু সেই স্ক্যানার নষ্ট থাকে বা বন্ধ থাকে, সেটা ব্যবহার হয় না। এই ধরনের অনেক এনবিআর নিজে হচ্ছে অনেক প্রজেক্ট নিয়েছে, ব্যাট অটোমেশন, তারপরে ওই একবার না হচ্ছে হওয়ার কারণ কি, মানে এই জায়গাটা আমরা কেন করতে পারলাম না? এটা প্রথমে হচ্ছে এনবিআর নিজে মেশিন কিনে দেবে, পরে তারা চিন্তা করলো যে এটা তো দোকানদাররা ব্যবহার করবে কি করবে না, ফেলে রেখে দেবে কি দেবে না, তো তাহলে এটা দেওয়া হবে না, একটা থার্ড পার্টিকে দেওয়া হবে, সেই থার্ড পার্টি মনিটর করবে যে এটা ঠিকমতো ইউজ হচ্ছে কিনা। এবং এনবিআর চেয়ারম্যান নিজে এক দোকানে যে কেনাকাটা করছেন, সেখানে উনি হচ্ছে যখন বিল দিতে গেছেন সেখানে তার কাছ থেকে ব্যাট নেয় নাই বা ব্যাট চালান দিচ্ছে না। বাস্তবায়ন করতে পারছি না কেন আসলে? আসলে আমাদের যেটা হয়েছে, আমাদের অর্থনীতিতে বা আমাদের দেশে আইন সবার জন্য ইকুয়ালি ট্রিটমেন্ট করা হয় না, ইকুয়ালি প্রয়োগ করা হয় না। সকলের জন্য সমান না, মানে আইনের চোখে আইনের চোখে সমান না। সকলে সমান, এই কথাটা শুধু কাগজে কলমে আছে, বাস্তবায়নে নেই। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলতে পারি, যখন নজিবুর রহমান সাহেব চেয়ারম্যান ছিলেন এনবিআর-এর, তখন আইনের এক লোকাল ইন্ডাস্ট্রির প্রোটেকশনের একটা প্রভিশন, সেটা একটা বিশেষ কোম্পানির ক্ষেত্রে তিনি বেশি সুবিধা দিয়েছেন, আবার একই ন্যাচারের অন্য একটা কোম্পানিকে তিনি নানানভাবে হেনস্থা করেছেন, সেটা তার ব্যক্তিগত স্বার্থে। তো এই ধরনের অবস্থা যদি হয়, যে ব্যক্তি আইন প্রয়োগের দায়িত্বে আছেন তার উপরে অনেকখানি নির্ভর করে। প্রথমত বিষয় হলো যে আমাদের ট্যাক্স সিস্টেমে অনেকগুলো ডিস্টরশন আছে। 1 নম্বর ডিস্টরশন হলো যে এই কিছু কিছু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই অব্যাহতি দেওয়া আছে। অব্যাহতি মানে একই জিনিস, যেমন আমার ক্ষমতা আছে আমি অব্যাহতি নিয়ে নিচ্ছি, আবার একই ধরনের কাজ আপনি করছেন, আপনার ক্ষেত্রে অব্যাহতি দেওয়া হচ্ছে না। তো এটা একটা ইনজাস্টিস। ট্যাক্সের ক্ষেত্রে চরম মাত্রায় ইনজাস্টিস আছে। এনবিআর-এর হিসাবেই বলছে যে পরিমাণ অব্যাহতি দেওয়া আছে সেটা যদি আদায় করা হয় তাহলে সমপরিমাণ, এখন যে একটা আদায় হচ্ছে তার প্রায় কাছাকাছি পরিমাণ রেভিনিউ আরও আদায় হবে। তার মানে এখন যদি আমার 5 লাখ কোটি টাকা আদায় হয় তাহলে আমি প্রায় 10 লাখের কাছাকাছি যেতে পারি। তাহলে এটাই তো একটা বড় জায়গা, যে এখানে তাহলে আপনি অব্যাহতি থেকে বেরিয়ে আসেন। এক, দ্বিতীয় কথা হলো যে জনাব আবুল কাশেম যেটা বলেছেন যে আমাদের অ্যাড সোর্সের উপরে অনেক নির্ভরশীলতা, এটাই সত্যি। আমাদের ইনকাম ট্যাক্সের যে আদায় হয় তার 80% হচ্ছে ওইটা, মানে অ্যাড সোর্স থেকে আমরা আদায় করি। কর আদায়ের সাথে যে সমস্ত কর্মকর্তারা জড়িত তাদের বিরুদ্ধে হিউজ পরিমাণে করাপশনের অভিযোগ আছে,
এবং তাদেরকে কিন্তু তারা নিজেদের যে সম্পদ সেটা কিন্তু সঠিকভাবে ঘোষণা দেন না, এটা আমরা সবাই জানি। এবং এর আগে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার বিষয়টা নানাভাবে এসছে, নানান আলোচনা এসছে, কিন্তু আলটিমেটলি সেটা বাস্তবায়ন কিন্তু হয়নি। তো সেক্ষেত্রে যেটা হয়েছে যে এই আমাদের কর কর্মকর্তাদের যে ডিসক্রিশনারি পাওয়ার, সেটা পৃথিবীর কোনো দেশে এতটা পাওয়ার আইনিভাবে কাউকে দেয়া নেই। ফলে যেটা হয়, কর কর্মকর্তার কাছে যখন করদাতা বেশি ঘোরাফেরা করবেন তখন করাপশন বাড়বে, রাজস্ব সরকার কম পাবে এবং কর কর্মকর্তারা সুবিধাভোগী হবেন। এই জায়গায় আমার মনে হয় যে আইনি সংস্কার আনা এক, দ্বিতীয় কথা হচ্ছে পুরোটাই অটোমেশনের আওতায় আনা। অটোমেশন না হওয়া পর্যন্ত আমার সঠিকভাবে রেভিনিউ সরকারের কোষাগারে আসবে না। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, আমরা আলোচনায় ফিরবো। আমরা আলোচনা অব্যাহত রাখবো যে বাংলাদেশের বাজেটের অর্থায়ন কিভাবে করা যায়। আমাদের সাথে থাকবেন। আরে জামাইরে আগে দাও। দিতাছি তো, জামাই কতদিন পরে আসলো। আম্মা, আপনার হাতের তরকারির মজাই আলাদা। কি সুন্দর কালার, জুত মতন সেদ্ধ, বিশেষ করে ডাইলের যা কালার আর স্বাদ। সবাই তো টিউবওয়েলের পানিতে রান্না করে, আমি রান্না করি পুকুরের পানি দিয়ে। কোন কি? পুকুর তো খোলা, পুকুরের পানিতে মানুষ গোসল করে, কাপড় চোপড় কাচে, হাঁস ভাসে সেই পানিতে। সেই পানি দিয়ে আপনি রান্না বান্না করছেন, কাম সারছি। মরে যাবেন তো আম্মা, একদম মরে যাবেন। কই, মরি নাই তো এখনো। বুঝছি, এই জন্য আব্বা আপনি মাঝে মাঝে সাবিয়াও পেটের সমস্যায় ভোগে। থামো, এই তুমি সব সময় সবার ভুল ধরো কেন? না রে মা, জামাই বাবাজি ঠিক কথাই কইছে। শুধু আমরা না, আমাকে পুকুরের পানি যারাই ব্যবহার করে তারা প্রত্যেকেই পেটের সমস্যায় ভোগে। অনেকে রান্না বান্নার সময়, খাওয়ার সময় নিরাপদ পানি ব্যবহার করে, কিন্তু খাওয়ার আগে থালা বাসন ধোয়, গ্লাস ধোয়, এমনকি নিজের হাতও ধোয় পুকুরের পানি দিয়া, ট্যাপের পানি দিয়া। হ, ঠিকই তো, তাই তো করি। শোনেন আম্মা, রান্না ও খাবারের জন্য নিরাপদ পানি ব্যবহার করুন। পুকুর কিংবা নদীর পানি পান করবেন না। পানি পান করার আগে ফুটিয়ে নেবেন। সেটা সম্ভব না হলে ব্লিচিং পাউডার, ফিটকিরি বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে পানি নিরাপদ করে নিন। ফল ও সবজি কাঁচা খেতে হলে নিরাপদ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। সবজি ও ফলমূল কাটার আগে 1 চামচ লবণ নিরাপদ পানিতে মিশিয়ে কমপক্ষে 30 মিনিট ভিজিয়ে রাখলে শাকসবজি ও ফলমূলে থাকা রাসায়নিক পদার্থের ক্ষতিকারক প্রভাব বহুলাংশে কমে যায়। পানিই জীবন, যদি তা হয় নিরাপদ। দর্শক, আমরা আবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের আমাদের আজকের পর্বের শেষ ভাগে। কেমন আছে অর্থনীতি, এই অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম আমাদের বাজেটের অর্থায়ন কিভাবে হবে। আমি তৌফিকুল ইসলাম খান, আজ আলোচনা করছিলাম আবুল কাশেম এবং মোহাম্মদ মাসুম বিল্লাহ, আপনাদের দুজনের সাথে। আমরা আলোচনা করছিলাম বিরতির আগে যে দেশের ভেতর থেকে করের মাধ্যমে এবং অন্যান্য মাধ্যমে রাজস্ব সংগ্রহ কীভাবে করা যায়। কিন্তু রাজস্ব সংগ্রহের পরে যে ঘাটতি অর্থায়ন থাকে, যেটুকু আমার ডেফিসিট হবে, সেইটার একটা বড় জায়গা হলো বৈদেশিক অর্থায়ন। বৈদেশিক ঋণের পাওয়ার ক্ষেত্রে এই অর্থ বছরে আমরা দেখছি যে কিছুটা আমাদের ঘাটতি হচ্ছে। আগামী অর্থ বছরে এটা কীরকম হতে পারে? এই অর্থ বছরে আমরা যে আমাদের মাসুম যেটা বললেন যে আমাদের এডিপি বাস্তবায়ন কম, ফলে প্রজেক্টের ক্ষেত্রে যে ফরেন লোনের যে একটা ইস্যু আছে, তো স্বাভাবিকভাবেই সেখানে ছাড় কম হচ্ছে। আর যদি হচ্ছে এডিপি বাস্তবায়ন যদি না বাড়াইতে পারে, আমাদের সক্ষমতা না বাড়ে, তাহলে আগামী বছরে হয়তো এই ধরনেরই এখানে প্রজেক্ট বেস লোনগুলো থাকবে। এবার হচ্ছে যে আমাদের যে বাজেট সাপোর্ট, আপনারা জানেন যে আমরা IMF-এর একটা কর্মসূচির মধ্যে রয়েছি, কিন্তু সেখানেও আমাদের যেসব শর্ত প্রতিপালন করার কথা, যে আমাদের 4র্থ কিস্তিটা আটকে আছে, যেটা হচ্ছে ফেব্রুয়ারিতে পাওয়ার কথা ছিল। এখন জুনের জন্য আশা করছে সরকার যে 2টা কিস্তি হয়তো একসাথে পাওয়া যাবে, কিন্তু আমরা এখনও জানি যে এখানে 2-1টা শর্ত এখনও সরকার বাস্তবায়ন করেনি। যেটা আমরা যতটা জেনেছি যে এখানে
দুইটা শর্তের মধ্যে একটা যেটা মেজর কনসার্ন সরকার এখন করতে চাচ্ছে না, সেটা হলো এক্সচেঞ্জ রেট পুরোপুরি বাজার ভিত্তিক করা। তো সরকার মনে করছে যে এটা করে দিলে এখন যেটা 122 টাকার মতো আছে, এটা আসলে কোথায় যে থেকে সরকারও এটা অনুমান করতে পারছে না। তো তাহলে যদি এটা আরও অনেক বেড়ে যায়, ইনফ্লেশনের উপর প্রেশার পড়বে, ইত্যাদি ইত্যাদি নানান প্রভাব তৈরি হবে, সেই কারণে সরকার এটা চাচ্ছে না। আর IMF-এর কিস্তি না পাওয়ার কারণে আপনি হয়তো জানেন যে ADB এবং ওয়ার্ল্ড ব্যাংক যে কারেন্ট ফিসকালের যে ছাড়টা দেওয়ার কথা ছিল, তারা এটা দিচ্ছে না। এবং অর্থ মন্ত্রণালয় একটা হিসাব করে রেখেছে যে যদি IMF থেকে তারা এই ঋণের কিস্তিটা না পায়, তাহলে অলমোস্ট আমাদের $9 বিলিয়ন ঋণ, সেটা বাজেট সাপোর্ট হোক, প্রজেক্ট সাপোর্ট হোক, এটা একটা অনিশ্চয়তার মধ্যে পড়বে। $9 বিলিয়ন বিভিন্ন সংস্থা থেকে। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক করছে, যে বাংলাদেশ ব্যাংক আসলে IMF-এর শর্ত পূরণের জন্য হোক অথবা যে কোনো কারণেই হোক, তারা হচ্ছে রিজার্ভটা বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু অন্যদিকে যে হচ্ছে ব্যাকড্রপটা রয়ে গেছে, যে হলো আপনার ফরেন পেমেন্টগুলি কিন্তু এখনও বকেয়া রয়ে গেছে। আমি যেটা জানি যে কাতার এনার্জি বাংলাদেশকে ইউরিয়া সার সরবরাহ করে, তাদের প্রত্যেকটা পেমেন্ট ডিলে হওয়ার কারণে তারা বলছে আগামী বছর তারা সরকারের সাথে ইউরিয়া সরবরাহের চুক্তি করবে না। একইভাবে হচ্ছে ওই দুবাইয়ের যে 40 গ্রুপ, তারাও একই কথা বলছে। আমাদের এনার্জি বিলগুলি হচ্ছে এখনও ডিউ রয়েছে, বিদ্যুৎ আমদানির বিলগুলি ডিউ রয়েছে। যদি এসব বিল যদি সরকার পরিশোধ করে, এগুলি তো সরকারের বিল, সরকার যদি পরিশোধ করে তাহলে কিন্তু রিজার্ভটা কমে যাবে। আপনি দেখছেন যে বর্তমান গভর্নরের আগে যে সরকারের যত কেনাকাটা ছিল, সেটার পেমেন্টটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে দিত, কিন্তু এখন কিন্তু সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন ব্যাংকগুলোর নিজস্ব সোর্স থেকে এই পেমেন্টগুলি করতে হয়, ফলে পেমেন্টে একটা বিলম্ব হচ্ছে। এটা একটা বিষয়। ফলে সেই কারণে আমার মনে হচ্ছে যে আগামী অর্থ বছরেও যে আপনাদের কাছে কি এখন কোনো হিসাব আছে যে কত টাকা এখনো বকেয়া রয়ে গেছে? সকল সংস্থা মিলিয়ে এক জায়গায় কোনো হিসাব নেই আর কি। যেমন আপনার বিদ্যুতে আমাদের হচ্ছে লোকাল এবং হচ্ছে ফরেন মিলিয়ে প্রায় আমরা যেটা দেখছি এরিয়া সহ, আগের অর্থ বছরের এরিয়া সহ সব মিলে প্রায় 67,000 কোটি টাকার মতো। এই রিভাইজ বাজেটে যদিও 62,000 কোটি টাকার মতো বরাদ্দ রাখছে। এবং LNG-তে হচ্ছে প্রায় হলো 400 মিলিয়ন বা 500 মিলিয়ন এরকম থাকে। আমাদের পেট্রোবাংলার বিশেষ কোনো বকেয়া নেই আমরা যতটা জানছি, কিন্তু ফার্টিলাইজারে ইউরিয়া এবং হচ্ছে ওই যে আপনি নন ইউরিয়া সার, দু জায়গাতেই সরকারের বেশ বকেয়া রয়েছে। একক প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বড় ডিউ ছিল আদানির কাছে। আদানির কাছে এই গত সরকার চলে যাওয়া পর্যন্ত $900 মিলিয়ন একটা ডিউ ছিল। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে এই পর্যন্ত সেটা $500 মিলিয়ন তারা নামিয়ে এনেছে। এটা কিছুদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি একটা অনুষ্ঠানে বলেছেন। বিদেশি ঋণের যে ডিউগুলো পেমেন্ট করছে, এটা কিন্তু ধ্রুব সত্য। এবং আমরা যদি ইয়ারডির সর্বশেষ যে লোন ডিসবার্সমেন্ট এবং লোন রিপেমেন্টের হিসাবটা দেখি, সেখানেও আমরা দেখব যে প্রায় $2.5 বিলিয়ন কাছাকাছি পরিশোধ করা হয়ে গেছে। সুতরাং সেই দিক দিয়ে কিন্তু সরকার আগাচ্ছে যে পুরনো ডিউ ক্লিয়ার করে একটা ভালো অবস্থায় নিয়ে আসা। এদিক দিয়ে সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি আছে বলে আমার মনে হয়নি। তারা এদিক দিয়ে মোটামুটি আগাচ্ছে। কিন্তু এখন সংকট যেটা আমার সহ আলোচক বললেন, যে আমাদের রিজার্ভের উপরে চাপটা বাড়বে, এটা খুবই সত্যি। এবং IMF-এর এই চতুর্থ কিস্তি পাওয়াটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং সেটা না পেলে অলরেডি অর্থ উপদেষ্টা এটা বলেছেন, যদি আমরা ওটা না পাই তাহলে অন্যান্য সংস্থাগুলো কিন্তু আমাদের প্রতি একটু নাখোশ হবে বা তারা একটু ধীরে চলনীতিতে চলবে। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের বিদেশি ফাইন্যান্সিং যে কমছে, এটার একটা বড় কারণ হলো আমাদের অর্থগুলো আসে কিন্তু প্রজেক্ট ফাইন্যান্স বেশিরভাগই। তো আমাদের যেহেতু প্রজেক্ট বাস্তবায়ন খুব ধীর গতিতে চলছে, সেই কারণে ওইটা আসছে কম। আর আমাদের কিন্তু মনে রাখতে হবে যে আমাদের পাইপলাইনে কিন্তু অলরেডি $50 বিলিয়ন মতো আছে। সুতরাং এটা নির্ভর করবে আমাদের উপরে, যদি আমরা বাস্তবায়ন ভালো করতে পারি, আমাদের দক্ষতা যদি বাড়াতে পারি, তাহলে অটোমেটিক্যালি ওই টাকাটা আমাদের পোর্টফোলিওতে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমি খুব ছোট করে যদি আপনাদের কাছে জানতে চাই যে বাকি যেই অর্থটা ঘাটতি অর্থায়ন থাকবে, তার একটা অংশ হলো আমার দেশের ভিতরে যে ব্যাংকিং ব্যবস্থা আছে অথবা ব্যাংকের ব্যবস্থার বাইরে কিছু অংশ আছে, সেখান থেকে অর্থায়ন। আপনারা কি মনে করেন যে এটার জন্য মানে বর্তমান ব্যাংক ব্যবস্থা কি প্রস্তুত আছে কিনা যে এই ঘাটতিতে অর্থায়নের ক্ষেত্রে? ব্যাংক কিন্তু সরকারকে ঋণ দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে। কেন প্রস্তুত থাকে? কারণ সরকারি রিপেমেন্ট ভালো, সরকারের কাছ থেকে ব্যাংকের টাকা ফেরত আসা খুব সহজ।
যেভাবে দেয় সেভাবে কিন্তু ফেরত আসে। সেটার কারণে আমার যে অর্থনীতির উপর প্রভাব সেটা কি থাকে? এক্স্যাক্টলি সেটা পড়ে, এবং সেই পড়ার কারণেই কিন্তু আমাদের ব্যক্তিখাত সংকুচিত হয়। সরকারকে ফিডিং করতে গেলে ব্যক্তিখাত ঝামেলায় পড়ে, আর সেই ঝামেলায় পড়লে আমাদের অনেকগুলো চেইন ইফেক্ট আছে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে। তো সেই ক্ষেত্রে সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ একটু বাড়ানোর উদ্যোগ নেওয়া উচিত, কিন্তু সেটা বাড়াতে গেলে সরকারকে সঞ্চয়পত্রের সুদ হার বাড়াতে হবে, কারণ এখন ব্যাংকের রেট ভালো, সব টাকা কিন্তু চলে যাচ্ছে ব্যাংকে। সঞ্চয়পত্রে বিনিয়োগ খুবই কমে গেছে, এবং সঞ্চয়পত্রে কিন্তু সেরকম কোনো ইনভেস্টমেন্ট মানুষ করছে না। তো সেই ক্ষেত্রে সরকারকে এখন এটা ডিসিশন নিতে হবে, তারা পলিসি ইন্টারেস্ট রেট আর কমিয়ে বা বাড়িয়ে কোন দিক দিয়ে যাবে, সেটা তার মনিটারি পলিসির একটা ভূমিকা থাকবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় সরকারেরই এখন এইটার একটা জুডিশিয়াস ডিসিশন নিতে হবে যে তাদের ঘাটতি অর্থায়নটা তারা ব্যাংক থেকে নেবে নাকি সঞ্চয়পত্র থেকে নেবে। আবুল কাশেম, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে যদি আমি- অর্থায়নের ক্ষেত্রে বলেন, আমি যেটা শেষ বলবো যে পরামর্শ। অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ যতটা সম্ভব কম নেওয়া উচিত, বরং ফরেন ফাইন্যান্সিংটা কীভাবে বাড়ানো যায় সেদিকে মনোযোগ দেওয়া উচিত, কারণ আমাদের অভ্যন্তরীণ ঋণের সুদ হার অনেক বেশি। এই সময় হয়তো প্রাইভেট সেক্টরও ইনভেস্টমেন্টে নাই, হয়তো সরকারকে ঋণ দিলেও ব্যাঙ্কগুলি প্রাইভেট সেক্টরের ডিমান্ড ফুলফিল করতে পারবে, কিন্তু সরকারের যে সুদের যে বার্ডেন তৈরি হয়েছে, এই অর্থ বছরে যে 1 লাখ কোটি টাকার উপরে, এর প্রায় তো 80% উপরেই হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ঋণের সুদ। ফলে এই সুদের বার্ডেন কমাইতে হলে সরকারের ব্যাংক থেকে সঞ্চয়পত্র থেকে যতটা সম্ভব কম সুদ নেওয়া উচিত, কম ঋণ নেওয়া নিঃসন্দেহে উচিত। আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, আমরা যেই সামনে বাজেট পেতে যাচ্ছি, সেই বাজেটের ক্ষেত্রে একটা বড় চিন্তার জায়গা হবে অর্থায়ন। আমাদের বাজেটের বাস্তবায়ন সক্ষমতার অর্থায়নের জায়গাটা সবসময় গুরুত্বপূর্ণ হয়। আমাদের আলোচকরা যেটা বলছিলেন সেটা হলো যে এক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে আমার দেশের ভেতর থেকে সম্পদ সংগ্রহ করা, অর্থাৎ আমরা যে কর এবং অন্যান্য রাজস্ব যেটা আছে এইটার আদায়ের সক্ষমতা আমাদের আসলে দিন শেষে বাজেটের আকার এবং তার বাস্তবায়নের হার নির্ধারণ করে থাকেন। এবং গুরুত্বপূর্ণ হলো যে আমার দেশের সামর্থ্যবান ব্যক্তি যারা আছেন তাদের কাছে সঠিকভাবে কর আদায় করা, যেন বাজেট বাস্তবায়নের মাধ্যমে সরকার জনগণের কাছে তাদের যে পরিষেবাগুলো আছে সেগুলো পৌঁছে দিতে পারেন। দর্শক, আজকে আলোচনা শেষ করছি এখানে। আমাদের আলোচনায় আমরা আবার ফিরব আমাদের আগামী সপ্তাহে। আমরা আবার জানতে চাবো কেমন আছে অর্থনীতি।